খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার সরকারের ব্যবস্থা করা জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি কথা বলেন। আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফজল কবির খান। দুপুর 12টায় বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খান নদের উপরে বীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ফজল কবির খান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের একটি কথা, নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতন যেন কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন। উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন, নির্মাণকালে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের নানা কাজ পাওয়া নিয়ে স্থানীয় সমস্যার সৃষ্টি হয়। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমবেত না হওয়ার কারণ কিন্তু এই যায় এলাকার লোকজনের এইসব কোন্দলের কারণে কিন্তু সেতু বাস্তবায়ন বিলম্বিত হয় এবং বাস্তবায়ন বিলম্বিত হলে খরচ বাড়ে এবং আমরা আশা করি যে আপনারা এখানে যে একটা পুনর্জাগরণ ঘটবে, অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে এবং মানুষের চলাচলের মাধ্যমে মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়বে এবং ওই যেটা বললাম যে শিল্প কারখানা এবং অন্যান্য কৃষি সবকিছুর বিকাশ ঘটবে। এই ব্রিজটা আপনারা দেখে রাখবেন যাতে এখানে যারা কাজ করবে, এটা চায়না কোম্পানির উদ্যোগে আমি শুনেছি, চায়না ব্রিজ অ্যান্ড রোডস কোম্পানি, ওদের অনেক বড় কোম্পানির নাম করা। তারপরেও আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড় ধরনের কোনো চুরি চামারি না হয়, পুকুর চুরি, নদী চুরি, এটা যেন না হয়। নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর ৫,০০০ সদস্যকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে চট্টগ্রামের নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌবাহিনী প্রধান বলেন, বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ আহরণ, ব্লু ইকোনমি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে নৌবাহিনী। পাশাপাশি দেশের জলসীমার দেশি বিদেশি জাহাজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তাও বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। আমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করা আমাদের মূল লক্ষ্য। সঠিকভাবে সমুদ্র সম্পদ সংরক্ষণের মাধ্যমে সামুদ্রিক অর্থনীতি তথা দেশের অর্থনীতিকে শক্তিশালী করা একটি অত্যন্ত কঠিন কাজ। ক্রমবর্ধমান এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলা কুরসার রাহিমাপুর ইউনিয়নের খিরারপাড়া গ্রামে শনিবার গভীর রাতে। ভোরে ডাকাডাকির পরও দরজা না খুলে প্রতিবেশী দীপক মই লাগিয়ে বাড়ির ভেতর প্রবেশ করেন। রান্নাঘরে সুবর্ণা রায়ের এবং শয়নকক্ষে যোগেশ চন্দ্র রায়ের মরদেহ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়দের ভাষ্য, দম্পতি বাড়িতে একাই থাকতেন। যোগেশচন্দ্র রায় ছিলেন এলাকার সম্মানিত শিক্ষক ও মুক্তিযোদ্ধা। তাদের দুই ছেলে পুলিশে কর্মরত। কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনও উদ্ঘাটন করা যায়নি। নরসিংদীর শিলমান্দিতে এনআর নামের একটি স্পিনিং মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 10:45টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের 2টি এবং নরসিংদী সদর ফায়ার সার্ভিসের 2টি সহ মোট 4টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশের আরও 2টি ইউনিট যোগ দেয়। তিনি আরও জানান, প্রায় 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপরদিকে আগুনে মিলটির
তুলা ও সুতা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। এই সব দিকে আগুনটা আমরা ডেভেলপ পাই, অবস্থা সে পাই, এবং আমরা চারিদিক থেকে আমরা অ্যাটাক করি যাতে আশেপাশে তাদের যাতে কোনো স্থাপনা আর যেতে না পারে। বিশেষ করে আপনার গুদামের ঠিক অপোজিটে তাদের স্পিনিং মিল আছে, স্পিনিং মিল যাতে আগুন না যেতে পারে। পিছনে একটা সাবস্টেশন আছে, সেখানে যাতে আগুন না যেতে পারে। সামনে একটা গুদাম আছে, সেখানে যাতে আগুন যাতে, চারিদিকে আমরা ব্যারিকেড দিয়ে আগুনটা আমরা ঠিক 5টা 30 মিনিটের ভিতরে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সহ 6 পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কক্সবাজারের একটি দল বাঁকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 7 লাখ টাকা মূল্যের পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা বোট, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আজ 7 ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় সাতক্ষীরা জেলা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শহীদদের স্মরণে নীরবতা পালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অংশ নেন জেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা। পরে শোভাযাত্রা শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, মিজানুর রহমান, কাজী রিয়াজ, সন্তোষ কুমার দাস। শেরপুর মুক্ত দিবস আজ 7 ডিসেম্বর। 1971 সালের এই দিনে শেরপুর অঞ্চলকে শত্রুমুক্ত করা হয়। দেশের সীমান্তবর্তী এই জেলার প্রথম শত্রুমুক্ত হয় 4 ডিসেম্বর ঝিনাইগাতি, 6 ডিসেম্বর মুক্ত হয় শ্রীবর্দী উপজেলা এলাকা। এর পরদিন পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে মুক্ত করা হয় শেরপুর অঞ্চলকে। এদিন মিত্রবাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরা শেরপুর শহীদ দারোগা আলী পৌর পার্ক মাঠে হেলিকপ্টার যোগে এসে নামেন এবং এক স্বতঃস্ফূর্ত সমাবেশে শেরপুরকে মুক্ত বলে ঘোষণা দেন। এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। 7 ডিসেম্বর নানান আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা মুক্ত দিবস 2025 উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পালন করা হয়েছে এই দিবসটি। আজ ভোরে মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমান, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান। দিনাজপুরের ফুলবাড়িতে রাস্তার পাশে রোপণ করা গাছের চারা কেটে ফেলে নতুন করে রোপণ করা হয়েছে। উপজেলার বেদদিঘি ইউনিয়নের 10 কিলোমিটার রাস্তার পাশে 10,000 বিভিন্ন প্রজাতির গাছের চারা গত জুন মাসে রোপণ করে বন বিভাগ মধ্যপাড়া রেঞ্জ। তৈরি হওয়া গাছের চারা 7 মাস পর কেটে ফেলে নতুন করে চারা রোপণ করায় ক্ষোভ প্রকাশ করেন উপকারভোগীরা। সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আরাফিন জুয়েল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই প্রধান দায়িত্ব। দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। নগরী লক্ষ্মীপুর মোড়ে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর জিল্লুর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হোসেন, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম ও উপ পুলিশ কমিশনার নূরে আলম উপস্থিত ছিলেন। নগরীর 0 পয়েন্ট, মণিচত্বর, লক্ষ্মীপুর, গৌরহঙ্গা ও ভদ্রার মোড়ে বৃহৎ পরিসরে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হোসেন। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন ধরনের চোরচালান প্রতিরোধের জন্য চেকপোস্টে বিজিবির 9 ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করা হয়েছে বলে জানান ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নির্বাচনী গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল ফুলবাড়িয়া কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর 3 সংসদীয় আসনে কালকিনি উপজেলার ভোট কেন্দ্রের প্রধান নগরের সাথে সমন্বয় সভা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন। সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায়, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সোহাগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। শেরপুরে বন্যপ্রাণী সংরক্ষণ ও বনজ সম্পদের টেকসই ব্যবহার বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শ্রীবর্দী উপজেলার বালিজুড়িতে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার তাজউদ্দিন, প্রোগ্রাম অফিসার তৌহিদ মিয়া, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া উপস্থিত ছিলেন। জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ইশতিয়াক ভুইয়া। শরীয়তপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নারী পুলিশ সুপার রৌনক জাহান। সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের সাথে নিয়ে শরীয়তপুর জেলার সকল ধরনের অপরাধ প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ সুপার রৌনক জাহান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হোসেন, সাংবাদিক নেতা মুজিবুর রহমান মাতবর, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন ও মাই টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি সজীব শিকদার উপস্থিত ছিলেন। বগুড়ায় জেলা প্রশাসনের সহযোগিতায় 10 দিনব্যাপী বেসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বগুড়া বেসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক AKM মাহফুজুর রহমানের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বিসিক রাজশাহী আঞ্চলিক পরিচালক জাফর বায়াজিদ সহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের মুরাদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এনআইটি উদ্ভাবনী প্রতিযোগিতার 2025 11তম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় প্রদর্শিত হয় 264টি উদ্ভাবনী প্রজেক্ট, যেখানে অংশ নেয় প্রায় 600 শিক্ষার্থী। অনুষ্ঠানে উদ্বোধন করেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের এমডি ডক্টর ATM রেজাউল করিম এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কামাল হোসেন। সভাপতিত্ব করেন এনআইটি চেয়ারম্যান আহসান হাবিব। কুষ্টিয়ার কুমারখালীতে সন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের 4 তলা বিশিষ্ট শহীদ আবরার ফাহাদ একাডেমি ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সকালে উপজেলার নন্দলালপুর ইউনিয়নে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভায় সন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ সহ অনেক উপস্থিত ছিলেন। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দলীয় প্রধানের সুস্থতা কামনায় অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। রংপুরের পীরগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও উপজেলার 15টি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় করেছেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। শনিবার উপজেলার পিকনিক স্পট আনন্দনগরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সাইফুল ইসলাম বলেন, বেগম জিয়া শুধু বিএনপির সম্পদ নন, তিনি দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তার সুস্থতা দেশের মানুষেরই কামনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বরিশালের গরু নদীতে মিলাদ দোয়া মোনাজাত করা হয়েছে। টর্কি বন্দর দোকান ঘর মালিক সমিতির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠান জেলা বিএনপির সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরওয়ার আলম বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা এলাকায় 2 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়ার আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরে আসেন এই কামনা করেন সকলেই। চাঁদপুরের মতলব উত্তরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দৃষ্টি প্রতিবন্ধী কোরআন হাফেজদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া হয়েছে। মতলব উত্তর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া অনুষ্ঠিত হয়। হাফেজ খলিলুল্লাহ খানের সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি হাফেজ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। দোয়া অনুষ্ঠানে কোরআনের হাফেজ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থা চাঁদপুরের 55 জন অন্ধ হাফেজ অংশগ্রহণ করেন।
মানিকগঞ্জের শিবালয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উপজেলার বীর বাসাইল জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে মসজিদের ভেতরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলিমুল আওয়ালের সঞ্চালনায় ও উথলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমির খানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকি, জেলা কৃষক দলের সহ সভাপতি মতিউর রহমান মতি, উথলি বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সহ স্থানীয় এলাকাবাসী। নওগাঁর বদলগাছিতে সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে শিক্ষক সমাবেশ হয়েছে। উপজেলা লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ডক্টর হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বদলগাছি মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফরিদপুরের নগরকান্দায় আলোচিত লিমন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছে ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। সকালে উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে নিহতের পিতা সারওয়ার মৃধার উদ্যোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে পরিবার পরিজন ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শারীরিক সুস্থতা ও ঐক্যের বার্তা নিয়ে এই আয়োজনে অংশ নেন নবীপ্রবির প্রায় 800 শিক্ষার্থী। নবীপ্রবির প্রধান ফটক থেকে সকালে শুরু হয় এই দৌড়। সদর উপজেলার বাংলা বাজার প্রদক্ষিণ করে ম্যারাথনটি শেষ হয় প্রধান ফটকেই। নবীপ্রবি শাখা ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় নারী পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে এক উৎসবের আমেজ তৈরি হয়। চট্টগ্রামে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধের সংগঠক শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজ ভান্ডারী রাদিয়াল্লাহু আনহু তাআলা এর স্মরণ সভা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচকরা বলেন, দেশে ও বিদেশে তার জীবন ও কর্ম প্রজন্মের জন্য এক অনন্ত অনুপ্রেরণার উৎসব। আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাবা। জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন ডক্টর সৈয়দ হোসাইন সাইফ নিহাতুল ইসলাম। চট্টগ্রামের সুপরিচিত সামাজিক সংগঠন প্রয়াস যাত্রা 16 বছর সফলভাবে অতিক্রম করে পা রেখেছে 17তম বর্ষে। উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, বর্ষপূর্তি ও প্রয়াস অ্যাওয়ার্ড 2025-এ একত্রিত হন সংগঠনের সদস্য, শুভানুদায়ী ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা। নগরীর আগ্রাবাদস্থ একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাফিনা ইকরাম সিরাজি। বিশেষ অতিথি ছিলেন আইইভি চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও আক্কাসউদ্দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 300 কবি ও সাহিত্যিকদের মিলন মেলা হয়ে গেল রাজধানী কেন্দ্রীয় কচি কাচার মিলনায়তনে। জাতীয় কবি পরিষদের 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কাব্য সম্মেলনে যোগ দেন গবেষক আর বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেওয়াজউদ্দিন স্টালিন। কবিদের সমাজে শুদ্ধ মানুষ আখ্যা দিয়ে সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তনে কবিদের ভূমিকা স্মরণ করেন ডক্টর খান আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা ও কবি সোহেল রশিদ, মাই টিভি অনলাইন ও প্রোগ্রাম সম্পাদক বদরুল আলম নাবিল। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কবি মোহাম্মদ বেল্লাল।
বাচিক শিল্পী